আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ক্লিনিকের নতুন একটি কোলন ক্যান্সার কেস পর্যালোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার ভিডিওটা সাধারণ মানুষ সহ ডাক্তার, ছাত্র, সকল পেশার মানুষ দেখে থাকেন। আমার ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা কি, কিভাবে চিকিৎসা করা হয়, কোন কেসগুলো সারে, কোনটা সারে না, কিভাবে সারে, এই বিষয়গুলোতে মানুষদেরকে সচেতন করা। যারা ছাত্ররা আছেন তারা অনেক সময় পথ চলার পথে ভুল করেন, তারা যেন এই ভিডিওগুলো শুনে সঠিক পথ ফিরে পেতে পারে, এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে আমি ভিডিও বানিয়ে থাকি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি একটা 43 বছর বয়সী মহিলার কোলন ক্যান্সার নিয়ে। কিছুদিন আগেও কোলন ক্যান্সারের একটা কেস আমি আলোচনা করেছিলাম, যেটা আপনারা উপভোগ করেছিলেন এবং এই রকম কেস আমাকে আলোচনা করতে বলেছেন। আমি সেজন্যই আপনাদের জন্য আলোচনা করছি। কোলন ক্যান্সার কেন হচ্ছে? আমি যদি ক্যান্সারের এই গল্প শুরু করি তাহলে এই আলোচনাটা দীর্ঘ হবে, কিন্তু এই রোগীর মধ্যে যেটা পেয়েছি সেটা যদি আলোচনা করি, একদিকে যেমন সাধারণ মানুষ সচেতন হবে, ডাক্তাররাও সচেতন হবে। কারণ যারা ছাত্ররা আছেন তারা অবশ্যই একটা সময় পড়বেন, যারা ডাক্তাররা আছেন তারা প্র্যাকটিসে পাচ্ছেন, আর সাধারণ মানুষদের যতটুকু আলোচনা করছি এতটুকু জানলেই এনাফ। ক্যান্সার একটা ছবির দিকে লক্ষ্য করেন। এই রোগীটার প্রথমটা হচ্ছে, এই হলো তার ক্লোনোস্কোপি, এটা তার ক্লোনোস্কোপি। ক্লোনোস্কোপির যদি সি আপ টু সেকাম যে পয়েন্টটা লেখা আছে ফাইন্ডিংসে, সেদিকে যদি তাকান তাহলে এর বাংলা অর্থ দাঁড়ায় যে যেটা তার মলদার এই দিক থেকে নিয়ে তার ট্রান্সভার্স ক্লোন পর্যন্ত প্রায় 100 সেন্টিমিটার জায়গা রক্তাক্ত হয়ে আছে। কিছুটা ল্যাম্প ভাব দেখা দিচ্ছে, আদার্স মিউকাস বা অন্যান্য কিছু দেখা যাচ্ছে না, যেটা আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন। সংক্ষিপ্তভাবে বললাম। আমি যদি আপনাদেরকে আরেকটু ছবি দেখানোর চেষ্টা করি তাহলে এই হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন, অ্যাপেন্ডিক্স, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, এই যে ব্যান্ড হয়ে আছে কার্ভের মতন, এরপরে নিচের অংশ ডেসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম। তো ক্লোনোস্কোপি যেহেতু করিয়েছে, এই যে রেকটাম আছে এই দিক দিয়ে তার ক্যামেরা পাঠিয়েছে, টিউব পাঠিয়েছে, কোন পর্যন্ত দেখেছে? সিকাম পর্যন্ত দেখেছে। তার মধ্যে এই ট্রান্সভার্স ক্লোন থেকে এই ডিসেন্ডিং সিগময়েড পর্যন্ত এইগুলোতে প্রবলেম দেখেছে। বিশেষ করে লাম্প ফোলা ফোলা ভাব হয়ে আছে ট্রান্সভার্স কোলনসে। এবার আসি টেস্ট টেকিং এ, কারণ সেটা তো বুঝলেনি। এই রোগী যেই কারণে আগে ডাক্তারের কাছে গেল, পজেশন কি, যে কারণে গেল, শুরুটা কি? একদিন হঠাৎ করে পেটে ব্যথা, উনি নিকটস্থ ক্লিনিকে যায়, ধরা পড়ে হচ্ছে অ্যাপেন্ডিক্সের ব্যথা। তো সেটা অপারেশন করেছে। যে সার্জন অপারেশন করেছে, যখন উনি অপারেশন করে উনি তখন দেখতে পায় এবং পেশেন্টের গার্জিয়ানদেরকে বলে যে অ্যাপেন্ডিক্সের এই ব্যথা অপারেশন করে ফেলছি, অ্যাপেন্ডিক্সের এই ব্যথায় রোগী যতটা না কষ্ট পাচ্ছে তার থেকেও সম্ভবত বেশি কষ্ট পাচ্ছে আমি এই যে কার্ভের মতো জায়গাটা দেখালাম ট্রান্সভার্স কোলন, এখানে আমি ফোলা ফোলা কিছু ল্যাম্প দেখতে পাচ্ছি, সেইগুলোতে সম্ভবত রোগী বেশি কষ্ট পাচ্ছে। ওখান থেকে উনি একটু স্যাম্পল নিয়ে নেয়, পরীক্ষা করে, সেখানে ক্যান্সার ধরা পড়ে। এই যে অ্যাপেন্ডিক্স অপারেশনের 2 দিনের মাথায় ওনার নিজ জেলা থেকে ট্রান্সফার করে দেয় রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে। এখানে আসেন, এইরকম তো একদম কাঁচা অপারেশন, ক্লোনোস্কোপিও করতে পারবে না, আরো বিষয় আদি আছে। সব মিলে প্রায় 15-20 দিন অতিবাহিত হয়। হওয়ার পরে ওনারা আবার এই রোগীর অপারেশন করে এবং যতটুকু ফোলা ছিল এই জায়গাটুকু ফেলে দেয়। যথা নিয়মে রোগীর বাকি পরীক্ষা নিরীক্ষা গুলো করে রোগীকে তার খাবারের দিকটাই সচেতনতামূলক কথা বলে খাবার দাবারের দিকগুলোতে রোগীকে বাড়ি পাঠিয়ে দেয়। ওনার ছেলের বউ নার্স, সেবক, ছেলের বউ যথেষ্ট আমার কাছে এসেছিল, দেখলাম যথেষ্ট শাশুড়িকে সম্মানার্থী করে, যা ভালো লাগলো খুব। উনি কথা বলেছেন যেগুলো বিষয়ে মেনে চললে উনি ভালো থাকবেন, কিন্তু আগের যুগের মানুষ বুঝেনি তো, অসুস্থ, পাড়া প্রতিবেশী আছে, ছেলে মেয়েরা আছে, তা কি আর মানে? মা তো ভালোই খাচ্ছে, যাচ্ছে, চলছে, স্বাভাবিক সবকিছু যেভাবে পারতেছিল, খাবার দাবার নরম না খেয়ে স্বাভাবিক যে খাবার খায়
এগুলো খাওয়া শুরু করেছিল। হঠাৎ করে এই যে দেখেন কজেশনে লিখেছি, হঠাৎ করে কি শুরু হলো, তার আবার ব্যথা শুরু হলো, পায়খানা বন্ধ, ইরেগুলার, পেটটা ফুলে যাচ্ছে খাবার দাবারের পরে। আলট্রা করেছে এবং আলট্রাতে ওটা দেখা যাচ্ছে মেটাস্টেটিস হয়ে গেছে। আগের আলট্রাতেও দেখলাম, পরের আলট্রাতেও দেখলাম, আচ্ছা মেটাস্টেটিস হয়েছে। মেটাস্টেটিস হওয়াটা খুবই খারাপ জিনিস। মেটাস্টেটিস হলেই যে রোগী মারা যাবে এমনটা না, কষ্ট বাড়ে, কারণ একটা অর্গান থেকে আরেকটা অর্গান, একটা বোনস থেকে আরেকটা বোনস, এভাবে ছড়াইতে থাকে। তারপরে ডাক্তার দেখান, ডাক্তাররা সিদ্ধান্ত নেন যে ওনাকে কেমো দেখাইতে হবে। তো ওনার মেয়ের হাজবেন্ড দীর্ঘদিন ধরে আমাকে ফলো করেন, পরে উনি আমার কাছে নিয়ে আসেন। আমি তার সমস্ত কষ্ট আদিগুলো দেখলাম। অতিরিক্ত গ্যাস আগে থেকেই ওনার পারিবারিক ভাবে আলোচনা সাপেক্ষে জানতে পারলাম প্রায় 30 বছর যাবত উনি গ্যাস্ট্রিকের ওষুধ খান। এটা কোনো ডাক্তারের প্রেসক্রিপশনে না, সমস্যা হয় ফার্মেসিতে যায়, ওষুধ খায়। এই যে আজ সে ক্যান্সারে ভুগছে, আমি এরকম অনেক রোগীকে জানি, কথায় কথায় গ্যাসের ওষুধ খায়। কেন? আপনার ডাইজেস্টের প্রবলেম হচ্ছে, আপনি টক দই খেতে পারেন, আপনি বিকালের নাস্তায় কাঁচা পেঁপে হুদাহুদি চাবিয়ে খান, দিয়ে পানি খেয়ে নেন, আপনি পাশে একটু কিছু রাখেন, আপনি কাঁচা ফলমূল খাওয়া শুরু করেন, আপনি সবজি বেশি খাওয়া শুরু করেন, আপনি রাত জাগা বন্ধ করেন, আপনি দুশ্চিন্তা বন্ধ করেন, আপনি অতিরিক্ত ঝাল খাচ্ছেন সেটা বন্ধ করেন, মানে আপনার অ্যাসিডিটির যেটা উৎপত্তি আপনি বন্ধ করে দেন। অ্যাসিডিটি কি করে হয়? কিন্তু কি বলবে গ্রামের মানুষ, হয়তো সচেতন করার মতো কোনো মানুষ ছিল না, বা থাকলেও বললেও গায়ে শক্তি ছিল, জোর ছিল, মনের শক্তি ছিল, কথাগুলো মানেননি। আজ সে কোলন ক্যান্সারে ভুগতেছে। তাই কজেশনে লিখেছি অতিরিক্ত গ্যাসের ঔষধ খাওয়ার জন্য, ডিউরেশনে রেখেছি গ্যাসের ঔষধ 30 বছর থেকে খায়, এবং প্রথম রোজা রাখার পর থেকে তার কষ্ট বেশি। সে এখন বর্তমানে যে অসুস্থতা নিয়ে আসছে এটা প্রথম রমজান থেকে। আচ্ছা, ট্রিটমেন্টের মধ্যে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট হয়েছে, অপারেশন হয়েছে, ওষুধ খেয়ে ভালো ছিল, প্রথম রমজান থেকে আবার সমস্যা শুরু হয়েছে। রোগীকে কেমো সাজেস্ট করেছে, কিন্তু উনি ভয় পায়, উনি কেমো ছাড়া বাঁচতে চায়। পাস্ট হিস্ট্রির মধ্যে অতীতে ওনার শরীরে দাঁত ছিল, অ্যাপেন্ডিক্স, ক্যান্সার ছিল মায়ের, ডান হাতে বা বাম হাতে একটা নার্ভের উপরে টিউমার ছিল, সেই টিউমার থেকে সেই টিউমারটা ব্রেন অবধি চলে যায় এবং তার মা ক্যান্সারে মারা যায়। ক্যারিয়ারটা ক্যান্সার। এই পরিবারে যতগুলো আছে সবগুলোই ক্যারিয়ার টানবে। এদেরকে প্রিভেন্টিভ করতে হবে, এদের জন্য এমন কিছু প্রেসক্রাইব করতে হবে, এমন কিছু সাপ্লিমেন্ট সাজেস্ট করতে হবে যেন তাদের বডির সেলগুলো সুস্থ থাকে, ভালো থাকে, সুস্থ হেলদি সেল জন্ম নিতে পারে, অসুস্থ যেন না হয়। তাহলেই এই ক্যারিয়ার থেকে রোগীগুলোকে বাঁচানো সম্ভব। ডায়াবেটিস খালা, সিফিলিটিক টেন্ডেন্সি, রাগ চাপা স্বভাবের, স্মরণ শক্তি কমে যাচ্ছে, খুব অল্প বয়সে বাপ মা হারিয়েছে, কোনো কিছুতে তেমন ভয় নেই, কান্না একটুতে আসে, কাজ পাগল লোক, কাজ ছাড়া থাকতে পারে না। পাড়ার লোকেরা এসে বলছে তুমি তো অসুস্থ, কাজ করছো কেন, একটু রেস্ট নাও। উনি মনক্ষুণ্ণ হচ্ছে। তাই আমি বলেছি আপনি হালকা পাতলা কাজ করবেন, বসে থাকবেন না। কারণ উনি যখনই বসে পড়বে তখনই উনি মানসিকভাবে ভেঙে পড়বে, রোগ নিয়ে দুশ্চিন্তা শুরু করবে, উনি আরো অসুস্থ হবে। কিন্তু কাজের মধ্যে থাকলে ওনার শারীরিক কষ্ট হলেও ওনার মানসিক দিকটা স্ট্রং থাকলে আমি হয়তো আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো। ডায়েট করে না, যা পায় সব খায়, শরীরে ঘাম প্রচুর, দুর্গন্ধ আছে, সামনের অংশে মুখের দিকে ফেসে ঘাম বেশি হয়। প্রশ্ন করেছিলাম সব থেকে পছন্দনীয় খাবার কি, এক বাক্যে মিষ্টির কথা বলেছে। বাসি পান্তা, ঠান্ডা জিনিসের প্রতি আকাঙ্ক্ষা খুব। বাসি পান্তা, ওনার ওয়াইফ ছেলের বউ বলছিল যে একটা ভাজি ধরেন আমরা খাইনি, ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে ছিল, ফেলে দেবো। আমার শাশুড়ি আমাদেরকে ধমক দিয়ে বকে ওটা নিয়ে সে খাইতো। বাসি পঞ্চা, এক গ্যাসের ওষুধ, এরপরে আবার বাসি পচা খায়। গোসলের তেমন কিছু নেই, ঠান্ডা পানি তার পছন্দ, জিহ্বাটা সাদা পেয়েছি, মুখটা টক হয়ে থাকতেছে, পায়খানা আঠালো, এখন নরম আঠালো, প্রস্রাবে জ্বালা পোড়া এখন আছে, পানি টানি কম খাচ্ছে, তাই হাত পায়ে হালকা জ্বালা পোড়া, খোলামেলা পছন্দ, গায়ে ঠিক কাপড় চোপড় অতটা রাখতে পছন্দ করে না। উনি যে জায়গাটাই বসবাস করে চারি সাইডে বাড়ি, অন্ধকার। ওনার ছেলের বউ বলছিল
দিনের বেলাতেও ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে থাকতে হয়। আজ আমরা শহরে থাকি মুরগির কুঠির মধ্যে, আলো বাতাস নেই এইরকম জায়গায়, ফলে কৃত্রিম আবহাওয়াতে থেকে থেকে আমরা আরো অসুস্থ হচ্ছি। এখন খাওয়ার কোনো ইচ্ছা নেই, কোনো অপছন্দ ছিল না, কোনো অ্যাডিকশন ছিল না। থার্মাল স্টেজ গরম অপছন্দ, স্কিন দেখেছি স্বাভাবিকই আছে, হিমোগ্লোবিন ঠিকঠাক, স্বপ্ন নাই, ঘুম স্বাভাবিক, অ্যালার্জি নেই, রেস্টলেসনেস, ফ্রাস্ট্রেশন, উইকনেস, সেন্সেশন, ট্রিমলিং এগুলো তেমন কিছু রোগীর মধ্যে পাইনি। গাইনি অবসের মধ্যে তেমন কোনো কমপ্লেন ছিল না। প্রেগন্যান্সি তো ডেলিভারি অ্যাবর্শন এগুলো নেই। জেনারেল এক্সামিনেশনের মধ্যে উনি মেবি বললেন ডান ব্রেস্টে কোনো একটা সময় ওনার টিউমার হয়েছিল, যেটা হোমিওপ্যাথি ঔষধ খেয়ে উনি ভালো করেছিলেন, পরিপূর্ণ সুস্থ হয়েছিল। নখ, পালস, ব্লাড প্রেশার এগুলো সব স্বাভাবিক। শরীরে একটা মূল আছে, ওজন 60 কেজি পেয়েছি, হাইটটা 5'6" এরকমই হবে। এই হলো ইনভেস্টিগেশন রিপোর্ট, যেটা আপনারা স্ক্রিনে দেখলেন, সেটাই হচ্ছে ইনভেস্টিগেশন রিপোর্ট। এছাড়াও CA 125 পেয়েছি, সেটা 2 পয়েন্ট সামথিং, একেবারেই নরমাল, একেবারেই নরমাল। এই হলো এই কোলন ক্যান্সারের রোগীর পুরো কেস হিস্ট্রি যা আপনারা দেখলেন। আমরা এই কেস হিস্ট্রিটা দেখব হচ্ছে রেপার্টরি থেকে। আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে দ্রুত সময়ের মধ্যে ভিডিওটা শেষ করার জন্য রেপার্টরি করে রেখেছি। যে সিমটমস গুলো নিয়েছি সেই সিমটমস গুলোর মধ্যে থেকে বেছে বেছে মোটা, গুরুত্বপূর্ণ, অগুরুত্বপূর্ণ এইরকম 9টা সিমটমস খুঁজে বের করে রেপার্টরাইজেশন করেছি। বলে রাখি, এই রোগীকে ওষুধ দিতে পারিনি, রোগীর কেসটা অ্যানালাইসিস করে ভেবে তারপরে ওষুধ দিতে চাইছি, পরে এ রোগী এসে ওষুধ নিয়ে যাবে। দেখেন এখানে মোটা দাগে কিছু ওষুধের দিকে তাকান। এমনি নরমালি সিমটমস কাভারেজ যদি দেখি, 9টা সিমটমসে মোট 896টা ওষুধ আছে। এর মধ্যে লাইকোপোডিয়াম, সালফার, আর্সেনিক, কোনিয়াম, সিপিয়া, চায়না, ফসফরাস, ক্যালকেরিয়া, নাক্স ভূমিকা আছে। আপনি এই মার্ক পর্যন্ত যদি তাকান, তাহলে সিপিয়া থেকে ইগনেশিয়া পর্যন্ত এরা কেউই পেটটা যে ফুলে থাকছে, ডিস্টেনশন, স্টুল বিফর, এই কয়েকটার মধ্যে কাভার করে না। আপনি যদি মার্কের দিকে তাকান, তাহলে ওই যে কনস্টিপেশন, ইনসাফিসিয়েন্ট, ইনকমপ্লিট, আনস্যাটিসফ্যাক্টরি স্টুল, মার্কসল কাভার করে না, মার্কসল কাভার করে না। বাকি সব সিমটমস গুলোই কাভার করছে। আমরা সিমটমস টোটালিটি যদি করি, তাহলে লাইকো সমস্ত সিমটমস কাভার করছে এবং ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেডের মধ্যেই লাইকো আছে। আমরা সালফারের দিকে যদি তাকাই, তাহলে ওয়ার্ক ম্যানিয়া, কাজ পাগল লোক, কাজ ছাড়া থাকতে পারে না, এটা ছাড়া বাকি সবগুলোই ফার্স্ট এবং সেকেন্ড গ্রেডে আছে। আর্সেনিক খুবই নাজুক অবস্থায় আছে, কোনিয়ামও নাজুক অবস্থায় আছে। এদিকে সিপিয়া, চায়না, ফসফরাস, ক্যালকেরিয়া, নাক্স ভূমিকা একটা একটা ছাড়া বাকি সিমটমস গুলোতে তাদের নিজস্ব অবদান, নিজস্ব অবস্থান ধরে রেখেছে। এই যে এইরকম সিচুয়েশনে আমরা কোন ঔষধ প্রেসক্রিপশন করব, এটা নিয়ে প্রতিনিয়ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগি। আর এই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ওঠার জন্য আমাদেরকে রেপার্টরি হেল্প করে, মানে কাছাকাছি নিয়ে পৌঁছায়, এবং সেইখান থেকে ম্যাট্রিমেডিকা থেকে অ্যানালাইসিস করে আমরা কি করি, একটা রোগীকে ওষুধ প্রেসক্রিপশন করি। দেখেন আমরা যদি অ্যানালাইসিস না করি, তাহলে লাইকোর অবস্থানটা দেখেন, সে মিষ্টি পছন্দ, কাজ প্রেমী লোক, ঠান্ডা খাবার পছন্দ, ঠান্ডা খাবারের থেকে তো গরম খাবার লাইকোতে বেশি পছন্দ, তাহলে ওই জিনিসটা কম। কিন্তু মুখ তিতা লাইকোর খুব ভালো সিমটমস, ঘাম আছে, কাজের প্রতি খুব নেশা নেই, কিন্তু লাইকোর কাজ যখন শুরু করে তখন নিখুঁত করে সাইলেশিয়ার মতো, কিন্তু কাজের শুরুতে একটা ভয় কাজ করে, কনফিডেন্সের অভাব থাকে। লাইকোতে স্ট্রংলি আছে, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, থেকে গেল, আবার বুঝি হবে। ফেসে পার্সপিরেশন, লাইকো আছে। যদিও লাইকো কভার করছে এইভাবে, কিন্তু পরিপূর্ণ না আমার কাছ থেকে কি পরিপূর্ণ না। আচ্ছা, ঠিক লাইকোর ফলোএল মেডিসিন গুলোর দিকে যদি তাকায়, তাহলে নাক্সের নাম আসে। আমি নাক্সকে যতটুকু পড়েছি, আমি কিছু লেখকের উদাহরণ দিচ্ছি যাদের কাছ থেকে নাক্স পড়ে আমার খুব ভালো লেগেছে। তার মধ্যে ডাক্তার ন্যাশকে আমি কখনো ভুলবো না, ডাক্তার টেস্টিকে আজীবন মনে রাখবো। এরপরে ডাক্তার উইলিয়াম বার্ট, এদের
নাক্সটা পড়ে আমার খুব ভালো লেগেছে। দেখেন একটা জিনিস বোঝেন, নাক্স ইজ এ ভেরি ইরিটেড পারসন। এরা কায়িক পরিশ্রম পছন্দ করে না, কিন্তু এরা ব্রেন খাটাইতে ভালো লাগে, এদের ব্রেন খাটাইতে ভালো লাগে। যদি ব্রেন খাটাইতে না পারে, ওরা যদি সারাদিন কাজ করে, মাটিও কাটে, ওদের মধ্যে কোনো দুর্বলতা আসবে না, বা ওরা ওটা পছন্দও করে না। অনেক সময় কি পছন্দ করে না। আমরা নাক্সের দিকে যদি তাকাই, তাহলে আমাদের ম্যাটেরিয়া মেডিকাতে 3583টা যে ওষুধ আছে, তার মধ্যে সব থেকে অপব্যবহার যে ওষুধটা হয় সেটা হলো এই নাক্স ভূমিকা। আপনি বাস্তব জীবনে দেখেন অন্যান্য ওষুধের তুলনায় এই নাক্সটা কত বেশি ব্যবহার হয়। আচ্ছা, আমরা নাক্সের যদি ব্যবহার স্থলগুলো দেখি, তাহলে এই যে টক উঠা, পাতলা পায়খানা, কোষ্ঠকাঠিন্যর সাথে তার অল্টারনেট ওয়েতে ডায়রিয়া, পেটের গন্ডগোল, হাঁপানি, বাত, অত্যাধিক মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে ইত্যাদি বিভিন্ন জায়গায় কিন্তু আমরা নাক্সের অবস্থান পাচ্ছি। দেখেন এই রোগীকে বলা হয়েছিল কি, আপনি অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাবেন না, নরম খাবার খাবেন। এই রোগী সেটা মানেননি, নিশ্চয় মশলা জাতীয় খাবার খেয়েছিলেন। ওনাদের কথার ভাঁজে আমি আজ বুঝতে পারলাম, তাহলে মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে রোগের উৎপত্তি, অতিরিক্ত তেল চর্বি যুক্ত খাওয়ার অভাবে রোগের উৎপত্তি, পালস, নাক্স, এগুলার নাম সবার আগে চলে আসে। আমরা নাক্সের যদি কমপ্লেক্সনটা দেখি, আমি এই রোগীকে ঔষধ দেওয়ার পরে চেম্বারে রোগী আরাম বোধ করে বাড়িতে ফিরে গেছে, এই ভিডিওর শেষে আমি যুক্ত করে দেব। দেখিয়েন ক্যান্সার রোগী। অনেক লোকেরা বলেন হোমিওপ্যাথিতে ধীরে ধীরে কাজ করে, আমি বিশ্বাস করি না। আমি এমন কেসগুলো সারিয়েছি, আল্লাহ আমাকে দিয়ে সারিয়েছে, আমার কনফিডেন্স লেভেল অনেক হাই। আর 10টা হোমিওপ্যাথি ডাক্তারের মতো ডাক্তার সাদকে ভাববেন না, কারণ ডাক্তার সাদ একজন অনুসন্ধানী ডাক্তার। ডাক্তারি আমার পেশা না, এটা আমার নেশা। আপনি যেই হন না কেন, আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচালক অবধি যারা আছেন, যার উপরে ক্ষমতা নেই কারো, সে অবধি আমি চিকিৎসা পৌঁছে দিয়েছি। তাই আমার অ্যানালাইসিস গুলো, আমার আলোচনাগুলোকে কেউ কখনো ফলস আকারে প্রমাণ করতে পারবেন না। আমি এই আলোচনাগুলো করি শুধু সাধারণ মানুষ, ডাক্তার, ছাত্র না, যিনি রোগী উনিও পর্যন্ত শোনেন, যিনি রোগীর গার্জিয়ান যারা, তারা পরিবার শুদ্ধে শোনেন। তাই ভুল বললে আমার উপরেই হাত উঠবে রোগীদের, আঙ্গুল উঠবে রোগীদের, কথা উঠবে। তাই আমি খুব সতর্কতার সঙ্গে কথা বলে থাকি, এবং কেস টেকিং করার সময়ও চুল পরিমাণ রোগীকে আমি ছাড় দিই না। সব সময় রোগীকে কাউন্সিলিং করে আমার বন্ধু বানিয়ে তার কেস টেকিং করার চেষ্টা করি, কারণ তাকে না জানলে সম্ভব না। আমি সর্বোচ্চ চেষ্টা করি রোগীদের জন্য, বাকিটা সুস্থতার মালিক উপরে বসে আছে। আমার আর রোগীর এটা যুদ্ধ, আর ফাইসালা হবে উপরে। যেমন নবীও ওহির মাধ্যমে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, গেছেন, কিন্তু মাঠেও যুদ্ধ করেছেন। ঠিক আমি ওই মিশনটাতেই নেমেছি রোগীদেরকে নিয়ে। আচ্ছা, তাহলে নাক্সের স্বভাব এবং কমপ্লেক্সন গঠন যদি দেখি, এরা পাতলা হয়, এই রোগীটাও পাতলা পেয়েছি, শেষে গিয়ে দেখবেন জীর্ণ শীর্ণ হয় পেয়েছি। বাকিটা কেমন খুব একটা জানার এখন চেষ্টা করিনি। কেস টেকিং এর একটা ফাঁকে রোগী আমাকে বলছিল কোনো একটা প্রশ্ন করার কারণে এটাও আপনাকে ভেঙে বলতে হবে। তখন আমি বুঝতে পারলাম আজকে হয়তো রোগী সম্পর্কে একটু বেশি জানার চেষ্টা করছি, যেটা রোগী চাচ্ছে না। আজ ছেড়ে দিই, সামনের দিন আবার না হলে জিজ্ঞেস করব। তবে এই রোগী বুঝতে পারেনি, সেজন্য এটা বলেছে। এটা যেমনটা তার ক্ষতি, তেমনটা আমারও ক্ষতি। কিন্তু সাধারণ মানুষ যারা শুনছেন, একটা ডাক্তার যতক্ষণ পর্যন্ত আপনার কাছে জানতে চায়, ততক্ষণ পর্যন্ত সঠিক তথ্য তাকে জানানোর চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে এর যদি পার্টিকুলারের দিকে তাকান, যাদের কি প্রথম থেকেই হজমের গন্ডগোল, পায়খানা ঠিকঠাক হয় না, ডোজ দিয়ে পায়খানা করতে হয়, একটুতেই পায়খানা গন্ডগোল হয়ে যায়, পুঁই শাক খেলে ল্যালপেলা বের হচ্ছে, তা না হলে শক্ত বের হচ্ছে ইত্যাদি, এই ধরনের যাদের গন্ডগোল আছে, যারা বারবার ফ্রিকোয়েন্টলি পূর্ণ পায়খানা করতে যাচ্ছে, কিন্তু পায়খানা পরিষ্কার হচ্ছে না, মনে হচ্ছে পেটের মধ্যে কি থেকে যাচ্ছে, তাদের জন্য আমরা নাক্স ভূমিকাকে চিন্তা করি পার্টিকুলার। দেখেন একটা রোগীর যে মেন্টাল সিমটমস সবই মিলতে হবে এমনটা না। এখানে অনেকে ধরতে পারেন যে নাক্স ভূমিকা কখনো কি কাজ পছন্দ করে না, ফিজিক্যাল ওয়ার্ক, কিন্তু মেন্টাল ওয়ার্ক খুব পছন্দ। কিন্তু দেখেন ইন্ডাস্ট্রিয়াস ইন ম্যানিয়া ফ্রম ওয়ার্ক লাইকো যেমন ফার্স্ট গ্রেডের ওষুধ,
ঠিক তেমন এখানেও নাক্স ভূমিকা ফার্স্ট গ্রেডেরই ওষুধ। বলতে পারেন নাক্স ভূমিকা তো শীতকাতর, কিন্তু আপনার কেস টেকিং এ দেখলাম রোগী তো গরম অসহ্য বোধ করে, আবার কাপড় চোপড় খোলা ঢোলাও পছন্দ করছে। সেই দিক থেকেও কি রোগী গরম কাতরি। দেখেন কাতরতা নিয়ে হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে, ছাত্রদের মধ্যে বেশ অ্যালার্জি লক্ষ্য করা যায়। একটু জেনারেলি চিন্তা করেন তো, যে রোগীর কাতরতা নিয়ে এত লাফালাফি, এত দাপাদাপি, এত অ্যালার্জি, সেই ওষুধটা আপনার দেশে তৈরি হয়েছে। আমি রাজশাহী অঞ্চলের লোক, এখনো শীত যায়নি, শীতের আবহাওয়া আছে, কিন্তু দিনের বেলায় গরমে থাকা যাচ্ছে না, সেই খরার দিনের মতন গরম, মাঠ ফেটে যাওয়া গরম এখনই হচ্ছে, গরম আসেইনি। আবার রাত্রে বেলা ঠান্ডা লাগতেছে, গরমকালটা চলে না যেতেই শীত এমন বিকট ভাবে শুরু হয়, ওই গরম কাতর রোগীটাও এসে বলে আমি তো শীত কাতরে। সেক্ষেত্রে আমি কি করব? প্রশ্ন আপনাদের কাছেই থাকলো। দেখেন প্র্যাকটিক্যাল আর বইপত্র কখনো এক হইতে পারে না। বই থেকে জ্ঞান অর্জন করেন, কিন্তু বাস্তবতাটা একটু কঠিন। এটা আপনাকে সরাসরি প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে। এই কেসে অনেকে বলবেন যে বংশে মায়ের ক্যান্সার ছিল, ইনারও ক্যান্সার, সেই দিক থেকে আমি ওইটাকে বেশি প্রাধান্য দেব, কোনো ভুল হবে না। কিন্তু বর্তমানে ওনার মেটাস্টেটিস হয়ে গেছে, একটা অর্গান থেকে আর একটা অর্গানে ছড়ানো শুরু হয়ে গেছে। এক্ষেত্রে ওই জিনিসটাকে দাম দিয়ে ঔষধ দেওয়া কি ঠিক হবে? আগুন যেখানে জ্বলতেছে সেখানে আপনি পানি না দিয়ে কেরোসিন ঢালছেন, তাহলে কোনোভাবেই সম্ভব হবে না। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এই রোগীর চিকিৎসা দেওয়ার পরে পরীক্ষামূলক আমি একটা ওষুধ খাইয়ে দিয়েছিলাম, খাওয়ার পরে রোগীর এই অবস্থা। দীর্ঘ সময় আপনার রোগ সম্পর্কিত বিষয় এবং রিপোর্ট সম্পর্কিত বিষয়ে জানলাম, ঠিক আছে? আপনাকে একটা ওষুধ খাইয়েছি, এটা এখন খাওয়ার পরে পেটের মধ্যে কোনো অস্বাভাবিকতা বুঝতেছেন বা ভালো লাগতেছে, পাতলা মনে হচ্ছে, এরকম কিছু বুঝতেছেন? এতক্ষণ তো পেটটা একটাই ছিল, মানে এখন একটু মনে হয়েছে যে একটু ভালো একটা মনে হয়েছে, মানে পাতলা পাতলা মনে হচ্ছে। আমি এই ওষুধটাই আপনাকে এখন দেব, আর মূল যে ওষুধ এটা আগামী কালকে দিব, মানে আজকে আপনার এই কেসটা আমি বুঝবো, তারপরে মেন ওষুধ আমি লিখবো, ঠিক আছে? এই ওষুধ দিয়ে দিচ্ছি, আপনি গিয়ে খাবেন যে নিয়মে বলতেছি, আল্লাহ দিলে আপনি অনেকটা ভালো বোধ করবেন। কালকে উনি কে হচ্ছে? আপনাদের ভাই হচ্ছে? হ্যাঁ, তাহলে আপনি যেহেতু কাছে আছে, উনি এখান থেকে আসতে সময় লাগবে না, আপনি রাজশাহীতে আছেন নাই, তাহলে এসে শুধু ওষুধটা নিয়ে, ঠিক আছে? আমি চাইলে দিতে পারতাম, ওষুধ দিচ্ছি না, আমি ভাববো, ঠিক আছে? বুঝতে পারছি? কালকে আপনি এসে, বোঝা গেল? আর আপনার যেহেতু এই ওষুধ খেয়ে ভালো লাগা শুরু হয়েছে, আল্লাহ ভালো বোধ করবেন আজ সারাদিন, ঠিক আছে? কোনো ধরনের দুশ্চিন্তা করবেন না, বাইরের কোনো লোকের ফুসকুড়ি শুনবেন না, যে আপনাকে মায়া কান্দনি দেখাইতে আসবো তাড়া ধরবেন লাগে, ঠিক আছে? আর আল্লাহকে বলবেন, চলবেন, কিচ্ছু হবে না, কেমো টেমো কিচ্ছু দিতে হবে, আর যদি লাগে সেটা পরে হবে। নিশ্চয় শুনলেন, কিছুটা ভালো বোধ করছে। ইনশাআল্লাহ আমি এই রোগীর জন্য সর্বোচ্চ পরিশ্রম চালিয়ে যাব, যেন ওনাকে ভালোর দিকে নিয়ে যেতে পারি। কিন্তু অনেকে এগুলো ক্ষেত্রে কন্ডরঙ্গ, হাইডাস্টিস, আরো এক্সেট্রা ওষুধ বিভিন্ন ধরনের ব্যবহার করেন প্যালিয়েশনের জন্য। এগুলো করবেন না, কারণ দেখেন এটা মরণব্যাধি ক্যান্সার। উনি যতই কেমো দেখ, ডাক্তার বলেছে ওটা অ্যালোপ্যাথি সিস্টেম, আমরা অল্টারনেট ওয়েতে চেষ্টা করছি। কোনো ক্যান্সার রোগী যদি মনে করে আমরা অ্যালোপ্যাথি প্লাস অল্টারনেট ওয়েতে এটাকেও চালিয়ে যাব, কোনো অসুবিধা নাই। তাদের পদ্ধতি আলাদা, আমাদের পদ্ধতি আলাদা। তারা কেমো দিয়ে যেমন রোগীকে বাঁচাইতে পারে না, কেমো দিতে দিতেই ক্যান্সার বেড়ে যায়, আবারও কমে যায়, একটা পর্যায়ে রোগী দুর্বল হয়ে মারা যায়। কিন্তু রোগীর অবস্থা যদি ভালো থাকে, প্যাথোলজিক্যাল পরিবর্তনগুলো যদি খুব বেশি না হয়, তাহলে হোমিওপ্যাথিতে অনেক ক্যান্সারই সেরেছে। যারা আমার পেজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমি সরাসরি ফলো আপ দেখিয়েছি, সেটা আপনারা দেখেছেন। আজ এখানেই রাখছি। নেক্সট নতুন কোনো ফলো আপ কেস নিয়ে বা বর্তমান কেস নিয়ে, কোনো কেস পর্যালোচনা নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। আল্লাহ হাফেজ।